প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমরা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্তন ক্যান্সার এবং তার প্রকারভেদ, মূলত চিকিৎসার প্রকারভেদ নিয়ে আমরা আজ কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ দায়ামউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড, ঢাকা, এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর দায়ামউদ্দিন ক্যান্সার ফাউন্ডেশন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, স্বাগতম। আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এর আগেও অনেক কথাবার্তা বলেছি। আজকে আসলে আপনার কাছ থেকে আমরা চিকিৎসা নিয়ে একটু বেশি তথ্য জানতে চাই। একেবারে শুরুতে যখন চিকিৎসা নিয়ে কথা বলবো তার আগে আসলে আরও কিছু ব্যাপার চলেই আসে। আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে যখন কথা বলি তখন আমরা জানি যে স্টেজিং বা গ্রেডিং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয়। যদিও শব্দগুলোর সাথে অনেকেই হয়তো কিছুটা পরিচিত যে স্টেজিং কাকে বলে, গ্রেডিং কাকে বলে, তবে আপনার কাছে আমরা আসলে বিস্তারিত জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সারের স্টেজিং এবং গ্রেডিং কাকে বলে এবং এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে ক্যান্সার রোগীর আসে বা তার অ্যাটেন্ডেন্ট যখন আসে প্রথমেই বলে আমার রোগীর পয়েন্ট কত। তো পয়েন্ট বলে তো কোনো টার্ম নেই, টার্ম রয়েছে কি গ্রেডিং বা স্টেজিং। অনেকে আবার গ্রেডিংটা হিস্টোপ্যাথোলজি রিপোর্টে দেখে আসে, বলে আমার তো গ্রেড 3 হয়েছে, তাহলে কি আমি খুব খারাপ অবস্থায় আছি। এই জন্য আমাদের গ্রেডিং এবং স্টেজিং খুব ভালোভাবে জানার দরকার। গ্রেডিং জিনিসটা হলো যে গ্রেডিং বলতে আমরা বুঝি যে ক্যান্সার সেল যে বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে তার অ্যাগ্রেসিভনেস। গ্রেডিং সাধারণত হয় গ্রেড 1, 2, 3 বা 4 পর্যন্ত হতে পারে। তো গ্রেড 1 মানে কি কেবল কিছুটা ইন্টারমিডিয়েট, একে বলা হয় লোয়ার গ্রেড। ইন্টারমিডিয়েট গ্রেড হলো গ্রেড 2, গ্রেড 3 বা 4 হলো মানে হাই গ্রেড। তো গ্রেডিং অর্থাৎ অ্যাগ্রেসিভনেস বোঝায়, মানে কত হারে টিস্যুটা বাড়ছে। যদি গ্রেড বেশি হয়, 3 বা 4 হয়, তখন সেই ক্যান্সার কোষগুলো মেটাস্টেসিস বা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এইটা হলো গ্রেডিং। আর স্টেজিং হলো যে ক্যান্সারের অবস্থান কি, অর্থাৎ সাইজ কত, ক্যান্সারটি কোন পর্যায়ে গেছে, কোনো লিম্ফ নোডে ছড়িয়ে গেছে না আশেপাশে ছড়িয়েছে বা অন্য অর্গানে ছড়িয়ে গেছে, এটা হলো স্টেজিং। অর্থাৎ স্টেজ বলতে আমরা বুঝি ক্যান্সারের অবস্থান, কোথায় ক্যান্সারটি অবস্থান করছে, যেখানে শুরু হয়েছিল সেখানেই আছে না অন্য অর্গানে গেছে না আশেপাশের টিস্যুতে বা লিম্ফ নোডে ইনভলভ হয়েছে কিনা, এটার উপরে ডিপেন্ড করে ক্যান্সারের চিকিৎসা কিন্তু করতে হয়। আমাদের দেশে আসলে যখন আমরা এই ক্যান্সারের চিকিৎসা নিয়ে কথা বলি, কিছু কিছু করে আসলে অনেকের মনে অনেক রকম ধারণা। কেউ ভাবেন হয়তো কেমোথেরাপি একমাত্র চিকিৎসা, কেউ ভাবেন হয়তো রেডিওথেরাপি দিতে হবে, কেউ ভাবেন সার্জারি। আপনার কাছে একটু আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে ক্যান্সারের চিকিৎসা নিয়ে ভুল ধারণা কি কি আছে আমাদের দেশে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভুল ধারণাটি শুধু যে রোগীর মধ্যে রয়েছে বা রোগীর অ্যাটেন্ডেন্টের মধ্যে রয়েছে তা নয়, এই ভুল ধারণা কিন্তু আমাদের অনেক ডাক্তারের মধ্যেও রয়েছে। প্রথম কথা হলো যে যখন কোনো ক্যান্সার হয়, যেহেতু আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলছি, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কেই বলবো, যে ব্রেস্টে যখন কোনো চাকা বা লাম্প দেখা দেয় এবং সেই চাকা বা লাম্প যদি ক্যান্সার হয় সাধারণত পেনলেস বা ব্যথা মুক্ত হয়, ব্যথাহীন চাকা বা লাম্প। আর অন্যান্য রোগ যদি হয়, যেমন ইনফেকশাস ডিজিজ বা ফাইব্রোসিস্টিক ডিজিজ অথবা টিউবারকুলোসিস, এরকম যখন হয় তখন ব্যথা থাকে। তো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে ধারণা যে চাকাতে যদি ব্যথা না হয় তাহলে এটা ক্যান্সার হবে না। এটা বলতে রোগ অনেক দূর অগ্রসর হয় এবং অন্যান্য অর্গানে ছড়িয়ে যায়। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলবো যে ব্রেস্টে যে চাকা বা লাম্প হয়, যদি এটা পেন মুক্ত হয় অর্থাৎ ব্যথা মুক্ত হয় তাহলে ক্যান্সার হতে পারে। এই একটি। আর আরেকটি হলো যে যদি এই চাকা বা লাম্প আমরা পাই তখন আমাদের এখান থেকে বায়োপসি করতে হয়। তো বায়োপসি যেটা সাধারণভাবে বিভিন্ন জন করে থাকে সেটা হলো একটা এফএনএসি করে। তো এফএনএসিতে আমরা কী জানতে পারি যে তার ক্যান্সারটা আছে কিনা। শুধু ক্যান্সার আছে কিনা বা ক্যান্সার প্রেজেন্ট আছে এটা দেখে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব না। ব্রেস্ট ক্যান্সারের সঠিকভাবে চিকিৎসা করতে গেলে কোর বায়োপসি করতে হয়। কেন কোর বায়োপসি করতে হয়? কোর বায়োপসি এই জন্যই করতে হয়, কোর বায়োপসিতে আমরা যেমন ক্যান্সার আছে কি না সেটা আমরা 100% বুঝতে পারবো, তার সাথে সাথে এখান থেকে আমরা আইএসসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারবো। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলে কী হবে, যে ক্যান্সার চিকিৎসার জন্য তার এআরপিআর
এবং HER2-র অবস্থান, অর্থাৎ ERPR পজিটিভ আছে কিনা বা নেগেটিভ আছে কিনা, HER2 পজিটিভ আছে কিনা নেগেটিভ আছে কিনা, যেটার ইন্ডিকেশন দেয় যে কিভাবে আমি চিকিৎসা, আগে কেমোথেরাপি দেব না আগে সার্জারি করব। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির উপর ডিপেন্ড করে বা এই আইএসসির উপর ডিপেন্ড করে ক্যান্সারের চিকিৎসার অগ্রসর হতে হয়। কিন্তু যদি আমি শুধু এফএনএসি করি তাহলে এটা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে হয় কি, অনেকে এফএনএসি করে ব্রেস্টটা হয়তো লাম্পেক্টমি করে অথবা পুরা ব্রেস্ট ফেলে দেয়, তখন আমরা তো আর আইসি করার সুযোগ পাই না, সেই ক্ষেত্রে চিকিৎসা অনেক পিছিয়ে যায়। এই দুটি ভুল ধারণা। আরেকটা ভুল ধারণা হলো যে আমরা যখন কোনো মেমোগ্রাম কখন করব, আল্ট্রাসোনোগ্রাম কখন করব। অনেকেই ব্রেস্টে লাম্প হলে এসে সরাসরি অনেক সময় আমাদের কাছে আসে, এসে বলে যে আমাকে একটা মেমোগ্রাম করে দেন, আমার তো একটা চাকা বা লাম্প হয়েছে। কিন্তু মেমোগ্রাম আমরা সাধারণত করি একটু ওল্ডার উইমেনে, যাদের বয়স সাধারণত 35 বছরের বেশি, তাদের মেমোগ্রাম করা হয়। এবং মেমোগ্রাম করার সময় কিন্তু 2 ব্রেস্টেই করা হয়। রোগ আছে তার 1 ব্রেস্টে, 2 ব্রেস্টেই করার নিয়ম, কেননা তার কম্প্যারিজন করার জন্য। আর আল্ট্রাসোনোগ্রাম আমরা করি সাধারণত 35 বছরের নিচে, যারা ইয়াঙ্গার, কেননা মেমোগ্রামে কিছু রেডিয়েশন যায়। রেডিয়েশন ইয়াঙ্গার ওমেনে আমরা রেডিয়েশন সাধারণত দিতে চাই না, এই জন্য যে রেডিয়েশনের থেকেও আবার তার ক্যান্সার হতে পারে। আরেকটি ভুল ধারণা যেটা রয়েছে যে আমরা যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা আইএসসি করলাম, করার পরে চিকিৎসা আমরা করব যে টিউমারের সাইজ দেখে, যে সাইজ যদি আমাদের 2 সেন্টিমিটারের নিচে হয়, অনেক সময় যে ধরনেরই আসুক না কেন, ট্রিপল নেগেটিভ হোক বা ERPR পজিটিভ হোক বা হরমোন পজিটিভ হোক অথবা HER2 পজিটিভ হোক, আমরা 2 সেন্টিমিটার নিচে হলে ব্রেস্ট প্রথমে সার্জারি করে ফেলে দিয়ে অন্যান্য চিকিৎসায় অগ্রসর হতে পারি। কিন্তু আমাদের কাছে যে রোগীগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রেই 2 সেন্টিমিটারের বেশি এই লাম্পের সাইজ, বা তার সাথে সাথে তার বগলে বা এক্সিলাতে রোগ ছড়িয়ে যায় অথবা সুপ্রাক্যাভিয়াল রিজন বা ঘাড়ে ছড়া যায়। সেই ক্ষেত্রে প্রথম চিকিৎসা আমাদের আইসির উপর ডিপেন্ড করে করতে হবে যে আমি প্রথমে কেমো দিব কিনা। এবং এক্ষেত্রে যদি ট্রিপল নেগেটিভ ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে কেমো দিয়ে শুরু করি এবং এরপরে আমি বলবো যে কটা কেমো দিতে হয়, কীভাবে দিতে হয়। একটি ভুল ধারণা। আরেকটি ভুল ধারণা রয়েছে, অনেক সার্জনই করে থাকেন এটা আমাদের দেশে, সেটা হলো যে এটা লাম্পেক্টমি করলো অথবা ব্রেস্টের মাস্টেক্টমি করলো ক্যান্সার সন্দেহ করে, তারপরে করে কি তারা এটা 4-5টা ভাগ করে 4-5টা ল্যাবে পাঠিয়ে দিল, যে কোন ল্যাব কী রিপোর্ট দিচ্ছে, কেউ ভুল দিচ্ছে কিনা, কেউ ঠিক দিচ্ছে কিনা। কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, কেননা যদি আমি এক জায়গাতে পাঠাই পুরা লাম্পটা বা ব্রেস্ট টিস্যুটা, তখন তারা বুঝতে পারবে যে ব্রেস্টের এই ক্যান্সারটি কত দূর ছড়িয়ে আছে, সেটার একটা মার্কিং থাকবে। মার্জিনটা তারা বলে দেবে যে মার্জিন ফ্রি আছে কিনা, ব্লাড ভেসেল ইনভলভমেন্ট হয়েছে কিনা, লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়েছে কিনা, এটা একটা পাবো। তার সাথে সাথে তো আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পাবোই, এবং ব্রেস্টের অন্যান্য চিকিৎসা করার জন্য আমাদের খুব সহজতর হবে। এই যে 6টি ভুল ধারণা, এই ভুল ধারণা মানে অবশ্যই আমাদের দূর করতে হবে, যাতে ব্রেস্ট ক্যান্সার একটি কিউরেবল ডিজিজ যদি আর্লিতে ধরা পড়ে, অবশ্যই 100% কিউরেবল ডিজিজ। অতএব আমাদেরকে এই সব ভুল ধারণা দূরে ফেলে রেখে সঠিকভাবে চিকিৎসা করে রোগীর ভালো করতে হবে বা রোগীর একটা সুন্দর কোয়ালিটি অফ লাইফ দিতে হবে। জি, আমরা আরও অনেক কিছু শুনবো। মূলত চিকিৎসা নিয়ে আমাদের আরও অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন ফার্স্ট এইড। ছোট্ট একটি বিরতি নিয়ে ফেরত আসছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড। সাথে আছি আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি স্তন ক্যান্সার ও তার প্রকারভেদ নিয়ে, এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তায়ামুদ্দিন। বিরতিতে যাবার আগে আপনার কাছে আমরা স্তন ক্যান্সার ব্যাপারে অনেক কিছু এরই মধ্যে শুনেছি। এবারে যদি আমাদেরকে একটু বলতেন যে প্রকারভেদে চিকিৎসা, বিস্তারিত জানতে চাই আপনার কাছে এই বিষয়টি। ধন্যবাদ আপনাকে। আসলে প্রকারভেদ অনুসারেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করা হয়, এবং প্রকারভেদ অনুসারে যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করি, অবশ্যই ব্রেস্ট ক্যান্সারকে আমরা কিওর করতে পারি এবং সুন্দর একটা লাইফ দিতে পারি যার এই ক্যান্সার হয়েছে। সুতরাং প্রকারভেদ অনুসারে, যেমন ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ সিঙ্গেল এন্টিটি ডিজিজ, ইটস এ কম্বিনেশন অফ মাল্টিপল ডিজিজ। এই মাল্টিপল ডিজিজ কি, সাধারণত আমরা 3 প্রকার বলতে পারি, যে তার ERPR মানে হরমোন, ERPR পজিটিভ কিনা, তার সাথে HER2 পজিটিভ না নেগেটিভ কিনা। যদি ERPR পজিটিভ হয়, HER2 নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা হরমোন পজিটিভ কেস হিসেবে চিকিৎসা দিতে পারি। এরপরে যদি ERPR নেগেটিভ হয়
অথবা পজিটিভ হয়, তার সাথে যদি HER2 পজিটিভ হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে HER2 পজিটিভ হিসাবে চিকিৎসা দিতে পারি। আবার যদি এই ERPR মানে হরমোন রিসেপ্টর, এস্ট্রোজেন, প্রোগেস্টেরন এবং HER2 প্রোটিন তিনটাই নেগেটিভ হয়, সেখানে ট্রিপল নেগেটিভ। এই তিনটা ডিজিজের 3 রকম চিকিৎসা। আমি প্রথমে হরমোন পজিটিভ ক্ষেত্রে চিকিৎসা বলি। যদি হরমোন পজিটিভ হয়, অর্থাৎ ERPR পজিটিভ হয় এবং HER2 নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আমরা কী চিকিৎসা দিতে পারি? এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই যে এই হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা সবচেয়ে বেশি। 2-3 জন মহিলার যদি ব্রেস্ট ক্যান্সার হয়, 2 জনেরই HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। সুতরাং এটা 60% সাধারণত বলা হয়ে থাকে যে 60% মহিলার হতে পারে। এবং কাদের হয়? যাদের বয়স একটু বেশি, ওল্ডার মহিলাদের এটা সাধারণত হয়। এবং এই হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের একটি ক্যারেক্টারিস্টিক হলো স্লো প্রোগ্রেশন, খুব আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং সাধারণত মেটাস্টেসিস বা ছড়িয়ে যায় লিম্ফ নোড এবং বনে। অন্যান্য যেমন HER2 পজিটিভ এবং HER2 নেগেটিভ, ট্রিপল নেগেটিভের ক্ষেত্রে লাং, বোন, ব্রেন, লিভার সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। কিন্তু হরমোন পজিটিভের বেলায় সাধারণত যে স্লো প্রোগ্রেস করে এবং লিম্ফ নোড এবং হাড়ে বা বনি ছড়িয়ে যায়। তো এর চিকিৎসা ডিপেন্ড করে যে যদি আমরা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পাই, সেক্ষেত্রে আমরা সাইজের উপর এটাও ডিপেন্ড করে বা স্টেজের উপর ডিপেন্ড করে কোন স্টেজে পেশেন্টটি রয়েছে। যদি স্টেজ 1 এবং 2 এর মধ্যে থাকে, তাহলে আমরা সাধারণত সার্জারি করে হরমোন দিয়ে চিকিৎসা করতে পারি। এখানে তার মানে লঞ্জিভিটি বা সার্ভাইভাল রেট অনেক বেশি, নিয়ার অ্যাবাউট 100, অর্থাৎ ওভার 95% মানে 100%। তো সেই ক্ষেত্রে আমরা সার্জারি করে হরমোন দিয়ে চিকিৎসা করব। কোনো কোনো ক্ষেত্রে হরমোনের সাথে কেমোথেরাপিও লাগতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের যদি লোকালি রিকারেন্স না হয় চেষ্টা হলে এই জন্য রেডিওথেরাপি দিতে পারি। যদি স্টেজ 3 ডিজিজ হয় এবং হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে হরমোন স্টেজ 3 মানে এক্সিলে বা বগলে ছড়িয়ে যেতে বা সুপ্রাক্লিভের রোগ ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজিং করি, অর্থাৎ ক্যান্সারটাকে ছোট করে লিম্ফ নোডগুলো ফ্রি করা হয়। করার পরে আমরা সার্জারি করতে পারি এবং সার্জারি করার পরে রেডিওথেরাপি এবং তার সাথে আবার কেমোথেরাপি প্রয়োজন বলে দিতে হবে, অথবা লং টার্ম আমরা হরমোন থেরাপি দিয়ে থাকি। এবং এই ক্ষেত্রেও 70-80% সার্ভাইভাল রেট মানে এটা থাকে। আর যদি স্টেজ 4 হয়, সেক্ষেত্রে রেডিয়েশন এবং সার্জারির রোল খুব কম, কেননা রোগটা তো অনেক অর্গানে ছড়িয়ে যায় বা হাড়ে অলরেডি ছড়িয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সাধারণত হরমোন দিয়ে চিকিৎসা করি। সাধারণত হরমোন দিয়ে লেটেস্ট গাইডলাইন, অনেক সময় প্রয়োজন মতে আমরা কেমোথেরাপি দিতে পারি। এটা হলো হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা। এরপরে যে আসলো যদি HER2 পজিটিভ, অর্থাৎ যদি HER2 পজিটিভ 2 রকম হতে পারে। HER2 পজিটিভ তার সাথে ERPR নেগেটিভ হতে পারে অথবা ERPR পজিটিভ হতে পারে। তো HER2 পজিটিভ হলে এবং টিউমারের সাইজের উপর ডিপেন্ড করে যে আমরা কী চিকিৎসা দেবো। যদি HER2 পজিটিভ হয়, টিউমার সাইজ যদি 2 সেন্টিমিটারের বেশি হয়, সেক্ষেত্রে এক্সিলা বা বগলে রোগ ছড়িয়ে যাক বা না যাক, আমরা সাধারণত প্রথমে কেমো দিয়ে চিকিৎসা করি এবং কেমোথেরাপি চিকিৎসা করে আমরা সাধারণত 8টা কেমো দেওয়া হয়। 8টা কেমো দেওয়ার পরে এখানে একটা কথা বলে রাখি যে চিকিৎসা দেওয়ার আগে একটা জিনিস আমরা সাধারণত করে থাকি লেটেস্ট গাইডলাইন অনুসারে, যে টিউমারের ঠিক মাঝখানে একটা হাইড্রোজেন মার্কার দিয়ে রাখি যে আইডেন্টিফিকেশনের জন্য। কেননা 8টা কেমোথেরাপি দেওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টিউমার একদম থাকে না, সেই ক্ষেত্রে তো আর খুঁজে পাওয়া যাবে না। তো সেন্টার এবং সাইজটা যদি আমাদের মনে থাকে, সাইজটা আমরা কীভাবে দেখি, মেমোগ্রাম বা আলট্রাসোনোগ্রাম তো আমরা প্রথমে করি, সেটাতে আমাদের সাইজ দেওয়া থাকে, সেখান থেকে বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে যদি 8টা কেমো দেওয়ার পরে আমরা মার্জিন ধরে ওয়াইড লোকাল মার্জিন নিয়ে আমরা সার্জারি করে থাকি এবং সার্জারি করার পরে যদি আর কোনো তার মার্জিন ফ্রি থাকে, তখন জাস্ট রেডিওথেরাপি, কেমো বা হরমোন থেরাপি আমরা লং টার্ম দিয়ে থাকি। আর HER2 পজিটিভের আরেকটা জিনিস হলো গুরুত্বপূর্ণ, যে এর সাথে যে চিকিৎসা দেওয়া হয় মানে কেমোথেরাপির সাথে এন্টিহার মানে ট্রাস্ট্রোজোবাম প্রথমে তো 8টা দেওয়া হলো। এরপরে যদি আমরা সার্জারি করে কোনো আর না পাই, যে ক্যান্সার সেল নাই, তখন আমরা মোট 17 সাইকেল কিন্তু আবার দিয়ে থাকি, মানে এন্টিহার বা ট্রাস্ট্রোজোবাম। আর যদি অপারেশন করার পরে 8টি দেওয়ার পরে যদি মার্জিনে থেকে থাকে ক্যান্সার, সেই ক্ষেত্রে অ্যাডোট্রাস্ট্রোজোবাম বলে একটা ট্রাস্ট্রোজোবাম পাওয়া যায়, সেটা দ্বারা আমরা চিকিৎসা করে থাকি। এটা হলো হরমোন
HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা। এবং ট্রিপল নেগেটিভ খুব গুরুত্বপূর্ণ রোগ। ট্রিপল নেগেটিভ খুব অ্যাগ্রেসিভ টাইপ অফ ডিজিজ। এটা সাধারণত ইয়াঙ্গার মেয়েদের হয়, যাদের বয়স খুব কম। আমি রিসেন্টলি একটা কেস পাচ্ছি, ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা, ফার্স্ট ইয়ারে, বয়স 24, তার এই HER2 নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। তার সাথে যেটা রয়েছে, তার BRCA1 BRCA2 মানে জেনেটিক ফ্যাক্টর পজিটিভ, তার সাথে PDL1 বলে যে আরেকটা রিসেপ্টর আছে, এটাও পজিটিভ। তো এইটা বলার অর্থ হলো যে তাহলে চিকিৎসা, এটা উদাহরণ দিচ্ছি এই জন্য যে এই মেয়েটা দিয়েই আমি চিকিৎসা শুরু করতে চাই, যে এর চিকিৎসা যেটা শুরু আমি করেছি এবং যেটা স্ট্যান্ডার্ড চিকিৎসা, সেটা হলো প্রথমে কেমোথেরাপি আমরা 8টা দিব এর। তো কেমোথেরাপির সাথে যেহেতু তার PDL1 পজিটিভ হলে পেমব্রোলিজোমাব বলে একটা ড্রাগ রয়েছে, সেটা ইমিউনোথেরাপি, সেটা দেওয়া হয়। কিন্তু এর অবস্থা তো ভালো না হওয়াতে, অর্থনৈতিক অবস্থা, আমি শুধু কেমো দিচ্ছি। তো কেমো 8টা দেওয়ার পরে আমি দেখব যে তার মার্জিন ফ্রি হয়েছে কিনা। মার্জিন ফ্রি হয়ে ওয়েল অ্যান্ড গুড। সেক্ষেত্রে রেডিওথেরাপি, সার্জারির পরে রেডিওথেরাপি দেওয়ার পরে আমি BRCA1 অ্যান্ড BRCA2 পজিটিভ রয়েছে, এর জন্য আমি পার্প ইনহিবিটর বা ওলাপারিপ দিয়ে চিকিৎসা করব, জেনেটিক একটা ফ্যাক্টরকে রিমুভ করার জন্য। আর যদি রিকারেন্স হয় বা থেকে যায় রোগ, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই পেমব্রোলিজোমাব বা ইমিউনোথেরাপি দিতে হবে। এটাই খুব সংক্ষেপে HER2 পজিটিভ, হরমোন পজিটিভ এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা TNBC ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা বললাম। এটাই আধুনিক চিকিৎসা, সারা ওয়ার্ল্ডে হচ্ছে। আমরা বাংলাদেশে আমার সেন্টারে আমি এখন শুরু করেছি এবং আমার প্রাইভেট প্র্যাকটিসে শুরু করেছি এটা, এবং এটা অনেকেই খুব আনন্দ পাচ্ছেন যে এই চিকিৎসাতে লাভ হচ্ছে। জি, আমরা আশা করছি আপনার কাছ থেকে বিস্তারিতই আমরা বলবো যে দর্শকদেরকে জানাতে পেরেছি যে কীভাবে চিকিৎসা দেওয়া হয়। আশা করছি এই তথ্যগুলো নিয়ে আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদেরকে এতগুলো বিষয় নিয়ে জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই হাজার হাজার এবং অগণিত ATN নিউজের দর্শক শ্রোতাদেরকে। আপনারা এবং আমার যে রোগী রয়েছেন বা সারা ওয়ার্ল্ডে যে ক্যান্সার পেশেন্ট রয়েছে, ব্রেস্ট ক্যান্সার রয়েছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাসে, তাদের সুস্থতা কামনা করে আমার এই কথাগুলোতে যদি সাধারণ মানুষের বা কোনো যারা রোগে আক্রান্ত হয়েছে তাদের উপকার হয়, তাহলে আমাকে খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ATN নিউজ।